নমস্কার, সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 4-এর বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস থাকবে 50, থার্ড সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেয়া হলো, তোমরা লক্ষ্য করো। প্রথমেই থাকছে দেখো 1-এর দাগের সঠিক উত্তরটির তলায় দাগ দাও। 1 × 3 = 3। কয়েকটা দেখো, জ্যোতির মামার নাম হলো সনাতন নাকি অনাথ না সুরেন? সঠিক উত্তর হবে অনাথ। খ, নাদের আলী ছিলেন একজন মাঝি, মিস্ত্রি নাকি পুরোহিত? সঠিক উত্তর হবে মাঝি। গয়েরটা দেখো, ওগো শোনো ড্যাশ পেতে, কান, মাথা নাকি হাত? সঠিক উত্তর হবে কান। তারপরে 2-এর দাগের দেখো, শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। কয়েকটা দেখো, মায়াদ্বীপের অপর নাম ড্যাশ? উত্তর হবে বানভাসী দ্বীপ। কয়েকটা, ঘুমের ড্যাশ বুলিয়ে আসে গুটি গুটি? উত্তর হবে কাজল। গয়েরটা দেখো, ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো ড্যাশ? উত্তর হবে মেট্রো। ঘ, নতুন চটি পায়ে দিয়ে ড্যাশ যতীন খুব সাবধানে রইল? শূন্যস্থানে হবে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল। 3-এর দাগের দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। 1 × 3 = 3। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভে আছে দেখো স্বপন বুড়ো, খ স্তম্ভের সঙ্গে হবে অনিল বন্ধু নিয়োগী। খ, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। গ, নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে এগুলো তীরচিহ্ন দিয়ে মিলিয়ে দিতে হবে। 4-এর দাগের দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 × 5 = 5। ক, মহিতলাল মজুমদারের লেখা 2টি কাব্যগ্রন্থের নাম হলো? উত্তর হবে স্বপন প্রসারী ও হেমন্ত গোধূলি। খ, মায়াদ্বীপ গল্পটি কোন বই থেকে নেওয়া? উত্তর হবে তাঁর বড়রা যখন ছোট ছিল, এই বইটি থেকে নেওয়া। গ, যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত? উত্তর হবে তার ঘড়ি। ঘ, মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? উত্তর হবে গরুই নদীতে। ঙ, কুসুম কুমারী দাসের জন্ম ও মৃত্যুসাল কত? উত্তর হবে 1875 সালে জন্ম আর মৃত্যু 1948 সালে। 5-এর দাগের দেখো, 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4। কয়েকটা দেখো, কতকের মায়ের অনেক সুযোগ দেখা হয়ে ওঠে না কেন? উত্তর হবে কতকের মা চশমা খুঁজে পেতে দেরি করেন বলে দেখা হয়ে ওঠে না। খ, কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর হবে আলোচ্য উক্তির মধ্যে কবি বলতে চেয়েছেন আমাদের কল্যাণের জন্য এমন একজন আদর্শ ছেলে প্রয়োজন যে হবে কর্মঠ, অর্থাৎ কেবলমাত্র বড় বড় কথা বলে দেশোদ্ধার ধারণা করে, গঠনমূলক কাজের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। 6-এর দাগের দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3 × 2 = 6। কয়েকটা দেখো, জ্যোতি কিভাবে সাঁতার শিখেছিল? উত্তর হবে জ্যোতির মা জ্যোতিকে নিয়ে গরুই নদীতে স্নান করতে যেতেন। শাড়ির এক মুড়ো জ্যোতির কোমর বেঁধে অন্য মুড়োটা বজ্রমুঠিতে ধরে তিনি একমাত্র ছেলেকে তিনি ছুঁড়ে ফেলে দিতেন জোয়ারের জলে। জলে ঢেউয়ের সঙ্গে আপ্রাণ লড়তে লড়তে জ্যোতি সাঁতার শেখে। খ, দেখো, প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা, এমন বন্দোবস্তের কারণ কি ছিল? উত্তর হবে নদীর ধারে বসবাস থাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা, এই কারণে প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা থাকতো। 7-এর দাগের দেখো, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখো। 2 × 2 = 4। ক, ভয়াকাল ভালো, ভয়াকাল অয়কা ভালো। ভয়াকাল ভালো মানে মঙ্গল মঙ্গল, ভয়াকাল অয়কা ভালো মানে ভালো লোক। আর ক্ষয়টা দেখো, বয়াকার রহস্যই বাড়ি মানে গৃহ, বয়াকার বয়শূন্য রহস্যই বাড়ি মানে জল। একই উচ্চারণ কিন্তু আলাদা বানান, আলাদা মানে হয়। 8-এর দাগের দেখো, বিপরীত শব্দ লেখো। 1 × 4 = 4। ক, কয়েকটা হচ্ছে দিবস, দিবসের বিপরীত শব্দ রাত্রি। খ, জোয়ার, জোয়ারের বিপরীত শব্দ ভাটা। গ, অভ্যাস, অভ্যাসের বিপরীত শব্দ অনভ্যাস। ঘ, স্পষ্ট, স্পষ্টর বিপরীত শব্দ হলো অস্পষ্ট।
নয়ের দাগের দেখো সমার্থক শব্দ লেখো দুটি করে। 1 গুণিতক 4 সমান 4। কয়েকটা জল, জল শব্দের অর্থ হলো বাড়ি আবার সলিল। খ মাথা, মাথার সমার্থক শব্দ মস্তক আর শীর্ষ। গ বাবা, বাবা শব্দের সমার্থক শব্দ হলো পিতা জন্মদাতা। আর ঘ পাখি, পক্ষী আর বিহগ। এরপরে 10এর দাগের দেখো লিঙ্গ পরিবর্তন করো। 1 গুণিতক 3 সমান 3। কয়েকটা দেখো রাজা, রাজার লিঙ্গ পরিবর্তন করলে হবে রানী। চাকর, চাকরানী। কয়টা দেখো পিতা লিঙ্গ পরিবর্তন করলে হবে মাতা। 11 দাগের দেখো কবির নামসহ আদর্শ ছেলে কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লেখো। 5 নাম্বারের থাকবে। আদর্শ ছেলে কুসুম কুমারী দাসের লেখা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগোয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। এরপরে 12 দাগের দেখো যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 1 গুণিতক 5 সমান 5। দুটো অনুচ্ছেদ দেওয়া আছে, যেমন একটা হচ্ছে তোমার পছন্দের ঋতু আর একটা তোমার দেখা খেলা মেলা। তাহলে আমরা তোমার পছন্দের ঋতু বলতে শরৎ ঋতু সম্পর্কে কিছু লিখব। ভূমিকা দেখো। শরৎ ঋতু, শরৎ বছরের 3য় ঋতু, ভাদ্র ও আশ্বিন মাস এই 2 মাস শরৎকাল। বর্ষা বিদায় নেবার পরই শরতের দেখা মেলে। বর্ণনা বলে আন্ডারলাইন করে দিতে হবে। এই সময় আকাশে ভেসে বেড়ায় পেঁজা তুলোর মতো সাদা মেঘ, আকাশের রং এই সময় থাকে গাঢ় নীল। এই সময়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব, বাতাসে ভেসে বেড়ায় পুজোর ছুটির আমেজ। এই সময় বাংলার মাঠে মাঠে সবুজ ধান খুশিতে নেচে ওঠে, বাগানে শিউলি কামেলি হাসনুহারা টগর মল্লিকা জুঁইয়ের অপরূপ শোভা, পুকুরে শত পাবড়ি মেলে ধরে শতদল শালুক, মাঝে গাছে গাছে দোয়েল শ্যামার মধুর কলকাকলি। সব মিলিয়েই প্রকৃতি যেন সেজে ওঠে উৎসবের সাজে। তারপরে উৎসবের ঋতু বলে আন্ডারলাইন করতে হবে, একটু মোটা করে হেডিং করবে। এ সময় মানুষের মনেও উৎসবের ছোঁয়া লাগে। বাঙালি শরৎকালে তার মনের আনন্দকে প্রকাশ করে নানা উৎসব আর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয় শরৎকালে। পুজোর 4 দিনের প্রস্তুতি চলে বহু দিন আগে থেকে। পুজোর দিনগুলিতে বাঙালির মন আনন্দে ভরে ওঠে। আর উপসংহার বলে হেডিং করে কি লিখবে, শরৎ উৎসব আর আনন্দের ঋতু। কবি সাহিত্যিকরা তাঁদের লেখায় এই ঋতুর অনেক বর্ণনা করেছেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও। আর সবশেষে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করো।